মায়ের আশীর্বাদ আর তোমাদের সকলের আশীর্বাদ ছিল, তাই আমার বর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছিল। মা সাথে ছিল তাই। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিম্পাস ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকাম ও অনেক ভালোবাসা। আমি এই শনিবারে রাতে বাপের বাড়ি এসেছি, আর এখন বাজে 10টা। বাপের বাড়ি আসলে মর্নিংটা একটু লেট করেই হয়। আমার কিছু জামা কাপড় ধোয়ার ছিল, আমার মা ধুয়ে দিচ্ছে। আমার এখন বরঞ্চ আমার মার জামা কাপড় আমি ধুয়ে দিলে আরও ভালো হয়। আমার মার শীতের সময় একটা প্রবলেম হয়, হাতের গিঁটগুলো ফোলে, প্রচণ্ড ব্যথা হয়। মা তো ভাবে শ্বশুরবাড়ি তো মেয়েরা করেই নেয়। মার এই শীতের কটা মাস প্রচণ্ড কষ্ট হয়, ঝাঁটা যে মুট করে ধরে উঠোনটা ঝাড় দেবে সেটাও পারে না, প্রচণ্ড ব্যথা হয়। এবার অনেক ডাক্তারও দেখিয়েছে, কিন্তু ওই শীত আসলে পারে এরকম হয়। আবার গরম যেই ফাল্গুন মাস পড়ে যাবে ধীরে ধীরে কমে যাবে। তো আমি এখনও ফ্রেশ হইনি, আমি এখন ব্রাশ করবো, ফ্রেশ হব। আর বাপের বাড়িতে এসেছি একটু দরকারে, ভিডিওটি দেখো, আশা করি ভালো লাগবে। দরকারটা কী জন্য এসেছি, আমার বরই এসেছিলো আমার সঙ্গে, ও আবার সন্ধ্যার সময় আসবে। ও অফিসে গেছে, ও সন্ধ্যার সময় আবার চলে আসবে। মায়েরা এরকমই হয়, তাদের হাজার কষ্ট হলেও সন্তানদের কেন কাউকেই বুঝতে দেয় না যে আমার এতটা কষ্ট হচ্ছে। যাই হোক, আমার সেই ভেজানো জামা কাপড়গুলো মা এখন কেচে দিচ্ছে। এখন মা কি জিনিস বিয়ের পরে আরও বেশি ফিল করতে পারি। সত্যি কাছে থাকতে একটুও বুঝতাম না, যখন দূরে চলে এসেছি এখন কি বলবো, মাকে মনে হয় চোখে হারাই। যাই হোক, ভেবেছিলাম স্নান করার আগে শাখাটা একটু নোংরা হয়েছিল, ভাবছিলাম পরিষ্কার করব, মাও লেবু এনে দিয়েছিল। কিন্তু স্নান করার পরে দেখি আমার শাখাটা পরিষ্কার করা হয়নি, তাই বোনকে বললাম একটু লেবু কেটে এনে দে, আমি শাখাটায় মাখিয়ে রাখি, একটু পরে সার্ফ দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব। তাই এই আমাদের বাড়িতে নতুন একটা সদস্য, ওকে আনা হয়েছে। আমার বাপের বাড়ির পাশে রাধানগর যে মহাশ্মশান, সেই শ্মশানে প্রত্যেক বছর পৌষ মাসে যে অমাবস্যাটা পড়ে সেই অমাবস্যায় পূজা হয়। এটা হচ্ছে বাৎসরিক পুজো, প্রত্যেক বছর হয়। এবার সেখানে আমি, আমার মা, আমার বর ছিলাম উপোস। তাই আমাকে বলা হয়েছিল 108টা বেলপাতা দিয়ে মালা গাঁথার কথা। পাশের বাড়ি এক দিদি আমাকে বড় একটা ডাল কেটে দিল, বলল একটা একটা পাতা ছিঁড়তে অনেকটা টাইম লাগবে, এই ডাল কেটে দিচ্ছি, 3 পাতা দেখে যেটা ভালো সেটা প্রথমে তুলে তারপরে মালা করবে। তাই আমি 108টা বেলপাতা দিয়ে মালা করছিলাম। আর যেহেতু আমি উপোস আছি, তাই আমার বর ফল, মিষ্টি, এই যে ফুল, 108টা বেলপাতার মালা সব ধুয়ে আমি এনে রেখেছি, যাতে আমি যাওয়ার সময় আমার লেট না হয়, তাড়াতাড়ি গুছিয়ে আমি বেরিয়ে পড়তে পারি। আর আমার বরও উপোস আছে, ও উপোস থেকেই ডিউটি করছে, ডিউটি করে তারপরে রাত্রে এসে পুজো করবে। আর আমার মায়ের 2টো শিঙে মানসী ছিল, একটা আমার ভাইয়ের, একটা আমার বরের। এই জন্য এই 2টো শিঙেও আনা হয়েছে, আর আলাদা করে আমি ফল, মিষ্টি সব কিছুই এনে দিয়েছে আমার বর। যাই হোক, পুজো করতে যাব আর আলতা পরবো না, এটা তো হতে পারে না। আমি আলতা পরতে খুব ভালোবাসি। আমার বোন প্রথমে আমার মাকে, তারপরে এই যে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। আর আমি শ্বশুরবাড়ির থেকে কোনো শাড়ি নিয়ে যাইনি, যেহেতু আমার মার কাছে অনেকগুলো সাদা লাল পাড় শাড়ি আছে, তাই মা বলছিল শাড়ি আর আনতে হবে না, এখান থেকেই পরে নিস একটা। তাই আমার এই শাড়িটা পছন্দ হয়েছিল। এই যে আমার মাও লাল সাদা পরেছে, আমিও লাল সাদাই পরেছি। তারপরে আমরা সব গুছিয়ে নিয়ে এই যে চলে এসেছি মায়ের কাছে। এই পুজোটা আমরা কেন উপোস থেকে পুজো করছি, আমার বরের যখন ডেঙ্গু হয়, তখন আমার মা হসপিটালে ওকে দেখতে যাওয়ার সময় বলেছিল, মা, আমার জামাই যদি খুব তাড়াতাড়ি ভালোভাবে সুস্থ হয়ে বাড়ি যায়, আমি এরকম 1 কেজি ওজনের শিঙে আর উপোস থেকে পুজো করব। জামাই মেয়েকে নিয়ে তোমার পুজো করব। আমার বরকে প্রথমে বৃহস্পতিবারে রিপোর্ট করানো হলো। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় আমরা জানতে পারি ওর ডেঙ্গু হয়েছে। তারপরে রাত্রেবেলা ওকে নিয়ে ভর্তি করা হয়। ভর্তি করার পরে কি বলবো, সম্পূর্ণটা মায়ের আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদ ছাড়া সম্পূর্ণ হতো না, এটা কখনোই সম্ভব না। আমার বরের বেডের পাশে যে শুয়েছিল সে 1 সপ্তাহ ভর্তি ছিল, আর আমার বরকে বৃহস্পতিবারে রাতে ভর্তি করলাম। শুক্রবারটা ছিল শনিবারে, ডক্টর রাউন্ড দিতে এসে, রুগী দেখতে এসেই ওকে ছুটি লিখে দিয়েছে। আমাকে আয়া মাসি সকাল 9টার সময় ফোন করে বলছে, তোমার পেশেন্টের ছুটি হয়ে গেছে, তোমরা নিয়ে যাও। আর ওর পাশের বেডে যে ছিল সে 7 দিন হয়ে গেছে, তার ওরকম বারবার জ্বর পড়ছে, আর
আবার জ্বর আসছে, এইজন্য ওকে ছুটি দিচ্ছে না। এবার ওকে নিয়ে যখন চলে আসি বলছে, "তোমাদের এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল?" তো আমি বিশ্বাস করি সম্পূর্ণটা মায়ের আশীর্বাদ আর সকলের আশীর্বাদ ছিল। তাই আমার বর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছিল। যাই হোক, আমি গিয়ে ১ম এ মাকে ১০৮ টা মালার ওকে আমার বরকে দিয়েই ভেবেছিলাম পরাবো। কিন্তু যেহেতু ওর আসতে অনেকটা দেরি হচ্ছিল তাই বলছিল, "তুইই পরিয়ে দে।" আমি পরিয়ে দিলাম। আর এক দিদার মানসী ছিল ১০৮ টা কালি জবা ফুলের মালা করে দেওয়ার। তাই আমাকে বলছিল, "একটু মালাটা করে দে।" উনি এদিকে খই বাঁধছিল আর আমি সেই মালাই করছিলাম। তো যাই হোক, আমি মায়ের কাছে একটা জিনিসই চাইবো, আমার বর কেন, আমার আপনজনদের সবাইকেই যেন ভালো রাখে, সুস্থ রাখে হাতে পায়ে। এইটুকু আমার মার কাছে চাওয়ার, আর কিছু চাওয়ার নেই। যাই হোক, তারপরে মাকে আলতা পরিয়ে দিচ্ছিল এই দিদাটা। বলছিল যে আলতাটা না পরালে ভালো লাগছে না মাকে। সুন্দর করে পরিয়ে দিয়েছে পালবাড়ির থেকে। তা আবার নতুন আলতা খুলে মাকে পরানো হচ্ছে। আর এই যে চলে এসেছে ঠাকুরমশাই। ঠাকুরমশাইয়ের সঙ্গে আমার ছোটবেলা থেকে পরিচিত, যেহেতু আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। আমার বন্ধু হয়। ও এসছে এখানে পুজো করতে। তা আমাকে বলল, "লিম্পা, তুই যে ভোগটা হয় সে ভোগটা করে দে।" আমি ১ম এ না বুঝতে পারছিলাম না। আমি তো কোনোদিনও করিনি। তাই আমার ওই দিদা একটু হেল্প করছিল। ১ম এ বলছে, "এইভাবে না, এইভাবে কর।" তারপরে উনি গুছিয়ে দিয়ে একটা ছোট্ট দেখে সিঙে বলে, "সিঙেটা বসাতে হবে।" আমি ১ম এ দিয়ে দিচ্ছিলাম। বলছে, "দাঁড়া, এই সিঙেটা বসিয়ে দে।" সেই মতো করে আমি ভোগটা সাজিয়ে নিচ্ছিলাম। আমি তো ভেবেছিলাম মায়ের পুজো উপোস করে করতেই পারবো না। যেহেতু আমার মায়ের হাতে প্রচণ্ড ব্যথা, তাই উঠোনটা আমি লেপে দিয়েছিলাম। লেপে দেওয়ার পরে রাত্রে তো প্রচণ্ড জ্বর, একেই ঠান্ডা আর গোবর তো প্রচণ্ড ঠান্ডা হয়। এবার রাত্রে প্রচণ্ড জ্বর, হাত-টাত চাবিয়ে যাচ্ছিল, ব্যথা হচ্ছিল। আমি তো ভেবেছিলাম যে আমি পুজো করতেই পারবো না। রাত ৩টের সময় আমি প্যারাসিটামল খেয়েছি। আমার বর বলছিল আমি নাকি ভুলভাল বকছিলাম, এত জ্বর। তারপরে আমার বর অফিসে যাওয়ার সময় বলছে কি, "লিম্পা, তুমি যদি না পারো তাহলে উপোস থাকার দরকার নেই।" কিন্তু কি বলবো, আমার এতটুকু কষ্ট হয়নি মায়ের এই উপোস থেকে পুজো করতে, আমার কোনো কষ্ট হয়নি। তারপরে আমার বর এই যে ৯টার সময়, রাত ৯টা বাজে, ও সারাদিন কিছু খায়নি, না খেয়েই ডিউটি করেছে। তারপরে এসে আমাকে বলছিল যে ধুতি-টুতি গুছিয়ে দাও। তো ধুতি পরা হয়ে গেছে, রেডি হয়ে সবকিছু গুছিয়ে নিয়ে আমরা চলে গেছিলাম শ্মশানে। গিয়ে মায়ের কাছে পুজোয় বসে গেলাম। পুজো করতে শুরু করলাম। আমার বর কিন্তু এক ফোঁটা জলও খায়নি। সকালবেলা একটুখানি চিনির জল খেয়েছিল। ও বলছে, "লিম্পা, জানো তো আমার এতটুকু কষ্ট হয়নি যে আমি সারাদিন উপোস থেকে ডিউটি করলাম, আমার কোনো কষ্ট হয়নি।" তারপরে আমার বর গিয়েছিল মার কাছে একটা মোমবাতি ধরানোর জন্য, আর এইদিকে পুরোহিত মশাই আরতি করা শুরু করে দিয়েছিল। আমি ঠাকুরকে বলছিলাম, "ওর শুধু হাতে পায়ে ভালো রাখো, আমার শুধু এইটুকুই চাওয়া, আর কিছু না।" ভিডিও করো, বুঝছি যত ভিডিও করো তাড়াতাড়ি। এই তোর মাথা সরা। আরে মাথা সরে ভিডিও বানাবে, পিছিয়ে বস। দাঁড়ান ভিডিও বানাচ্ছি। এ করে। করো। অমাবস্যা লেগেছিল রবিবার রাত ৩টেয়, আর সোমবারে যেহেতু রাত ৩টের ভিতর ছেড়ে যাবে, আর পুজোটা হয়েছিল সোমবারে। তাই পুরোহিত মশাই তাড়াতাড়ি পুজোয় বসে পড়েছিল। ১টা বাজতে, বাজতে পুজো শেষ হয়ে গিয়েছিল। তারপরে ঠাকুরের প্রসাদ খেয়ে আমরা উপোস ভাঙলাম। ভাঙার পরে বর বলছে কি, "চলো আমরা তাহলে খেয়ে নিই। মা সব এদিকে গুছাতে থাক।" প্রসাদ-টসাদ মাখাচ্ছিল আরো সবাই যারা উপোস ছিল। "মা থাক, আমরা দুজন খেয়ে বাড়ি চলে যাই।" মাও তাই বলছিল, "তোরা দুজন খেয়ে চলে যা।" তাই আমি আর ও বসে পড়েছিলাম। আরো অনেকেই ছিল। যারা উপোস ছিল তারা খিচুড়ি প্রসাদ খাচ্ছিলাম। আর মা সব গুছিয়ে দিল। তারপরে নিয়ে আমি আর ও বাড়ি চলে এসেছি। আসার পরে ফ্রেশ হয়ে তখন বাজে প্রায়, আমি দেখছিলাম তখন প্রায় ২টো বাজতে গেল, আর আমার বর শুয়ে পড়েছে। আমি এখন শুয়ে পড়ব। যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। উম আর সবাই এভাবেই আমার পাশে থেকো। আমি একদম নতুন। এরপরে দেখা হবে নতুন কোনো ব্লগে। আর মা, তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আমি সবাইকে টাটা করে দিলাম। আর যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।